ফার্স্ট আছে যে দেখো এখানে তোমাদের ইন্ট্রোডাকশন টু ইকোনমিক থিওরি। তো আমরা কি ইকোনমিক্স বলতে কি বোঝায় আমরা সেটা সম্পর্কে প্রথমে জানবো। তারপরে প্রথমেই আছে দেখো আমাদের ফার্স্ট যেটা আছে সেটা হচ্ছে ইকোনমিক অ্যাক্টিভিটি। ইকোনমিক অ্যাক্টিভিটি বলতে an economic activity takes place when resources such as capital, goods, labor and manufacturing technique or intermediary products are combined to produce specific goods or services. Thus, an economic activity is characterized by an input of resources, a production process and an output of product, goods and services. ইকোনমিক অ্যাক্টিভিটি বলতে যেই অ্যাক্টিভিটিগুলোকে বোঝানো হয় ইকোনমিক অ্যাক্টিভিটি বলতে অর্থনৈতিক কার্যকলাপ। এখানে তোমাকে বলা হয় যেখানে ধরো কোনো গুডস মানে কোনো পণ্য বা কোনো পরিষেবা যেগুলো উৎপাদন করা বা যেগুলোকে বন্টন করা ব্যবহার করা এইগুলো সম্পর্কে বা লেনদেন যেখানে হয়, এই লেনদেনগুলো যেখানে বোঝানো হয়, যেখানে পুরো অর্থনৈতিক কাজ হয়, যেখানে তুমি টাকার বিনিময়ে কোনো কাজ হবে সেই কাজগুলোকে বলা হবে ইকোনমিক অ্যাক্টিভিটি। নেক্সট আছে non-economic activity. A non-economic activity is an productive activity performed with the purpose of rendering services to others without any consideration of financial gains. Activities that are initiative the personal content for meeting human sentiments are non-economic activity. অর্থনৈতিক নন ইকোনমিক অ্যাক্টিভিটি বলতে বোঝানো হয় নন ইকোনমিক অ্যাক্টিভিটি বলতে যেটা হচ্ছে অর্থনৈতিক কার্যকলাপ। অর্থনৈতিক কার্যকলাপ বলতে এখানে যে বোঝানো হয় যেখানে তোমার কোনো কাজগুলো যেগুলো করা হবে সেগুলো তোমার কোনো ইকোনমিক ভ্যালু থাকবে না। অনর্থনৈতিক কার্যকলাপ বলতে বোঝানো হয় যেখানে তোমার বাণিজ্যিক শিল্প বা যেটাই তুমি করবে যেটা অর্থনৈতিক ক্ষতি বা যেটাতে তোমাকে এখানে কোনো ক্ষতিপূরণ দেওয়ার জন্য কোনো কিছু জন্য এখানে যে অ্যাক্টিভিটিগুলো এখানে রেন্ডারিং সার্ভিস বা আদার উইদাউট এনি কনসিডারেশন বা এখানে তোমার কোনো ফিনান্সিয়াল গেইন হবে না। ইকোনমিক অ্যাক্টিভিটিতে তোমার প্রফিট হবে বা কোনো রকম ভাবে তুমি কোনো টাকা পাবে, বাট নন ইকোনমিক অ্যাক্টিভিটি তুমি কোনো রকম ভাবে কোনো টাকা পাবে না। এটা হচ্ছে হিউম্যান সেন্টিমেন্ট, মানে তুমি ধরো কোনো কাউকে ধরো কোনো কিছু দান করলে সেটা হচ্ছে তোমার নন ইকোনমিক অ্যাক্টিভিটি। দুস্থদের দান করাটা সেটা হচ্ছে নন ইকোনমিক অ্যাক্টিভিটি। বাট তুমি যদি কাউকে করো সেবা পরিষেবা বা কোনো কাজ জিনিস দিয়ে সেটার বদলে যদি কোনো টাকা নাও সেটাকে হচ্ছে তোমার ইকোনমিক অ্যাক্টিভিটি। নেক্সট আছে দেখো বেসিক ইকোনমিক ইস্যু। The fundamental economic problem result from the mismatch between limited resources and unlimited ones. আমাদের চাইলেই যে আমাদের সব জিনিসেরই একটা লিমিটেড মানে সীমাবদ্ধ রিসোর্স বা সীমাবদ্ধ উৎস থাকে, তো সেটা থেকে আমাদের আনলিমিটেড ওয়ান্স, কিন্তু আমাদের চাহিদাটা অসীম। সেই সব চাহিদা ওই অল্প জিনিস দিয়ে আমাদের সবার সব চাহিদাকে ফুলফিল করতে হবে। It is referred to as scarcity by economics. Scarcity আর পছন্দ আর scarcity occurs when the society cannot fulfill all its wants because resources limited. আমাদের কি করতে হবে, যেই ওই অল্প পরিমাণ জিনিস দিয়ে সবার যে ওয়ান্টস গুলো আছে বা সবার যে চাহিদাগুলো আছে সেগুলোকে আমাকে ফুলফিল করতে হবে। এ নিড ইজ সামথিং নেসেসারি ফর সার্ভাইভাল। তাহলে আগে আমাদের দেখতে হবে যে কোনো জিনিস তৈরি করার জন্য বা কোনো জিনিসের জন্য আমাদের কতটা পর্যন্ত জিনিসের দরকার, আগে কার জিনিসটার দরকার, আগে আমাদের কোন জিনিসটা বেশি ফুলফিল করা দরকার। ধরো যদি একটা এক্সাম্পল হিসেবে ধরো তুমি এখন পড়াশোনা করছো, তোমার এখন একটা পেনের দরকার, তুমি একটা পেন না, তোমার কাছে 10 টাকা আছে, তুমি আগে একটা পেন কিনবে না আগে সেইটা দিয়ে একটা অন্য কোনো খাওয়ার জিনিস কিনবে? তুমি তখন পরীক্ষা দিতে ঢুকছো, তুমি কি করবে, খাওয়ার জিনিসটা কিনবে না আগে পেন কিনবে?
প্রত্যেকে আমরা আগে পেনটা কিনবো, কারণ আমরা তখন পরীক্ষা দিতে ঢুকছি, তখন আমাদের পেনটাই আগে দরকার। তাহলে কি আগে আমাদের দেখতে হবে যে আমাদের সোর্স যেহেতু লিমিটেড, তাই আমাদের যেই চাহিদাটা আগে দরকার সেই জিনিসটা আগে আমরা ফুলফিল করব। নেক্সট হচ্ছে আমাদের বেসিক ইকোনমিক প্রবলেম। আমাদের অর্থনীতিতে কিছু প্রবলেম আছে বা কিছু সমস্যা আছে। এই সমস্যার মধ্যে মেন 3টে সমস্যা হচ্ছে হোয়াট টু প্রডিউস, কি তৈরি করব। আমাদের কাছে সোর্স থাকলেও রিসোর্স থাকলেও আমরা কি তৈরি করব, হাউ টু প্রডিউস, কতটা পরিমাণ তৈরি করব, হুম টু প্রডিউস, কার জন্য তৈরি করব। প্রথমে আগে আমরা কোনো জিনিসকে একটা ফ্যাক্টরি বানাবো, কিসের ফ্যাক্টরি বানাবো, কতটা পরিমাণ জিনিস তৈরি করব এবং তা কার জন্য বানাবো। এখন যদি তুমি বলো যে তুমি যদি বলো আমি একটা ফ্যাক্টরি বানিয়ে আমি প্রফিট তো আর্ন করবো, বাট প্রফিট আর্ন করতে গেলে তোমাকে কি করতে হবে, তুমি কোন জিনিস, তুমি আগে প্রথমে মার্কেটে রিসার্চ করবে যে কোন জিনিসটাতে আমি বেশি প্রফিট পাবো, তারপরে তৈরি করবে যে ভাবে যে কতটা পর্যন্ত তৈরি করবো, তারপরে ভাববে যে কার জন্য তৈরি করবো, কে কে সেটা নেবে। নেক্সট হচ্ছে আমাদের ডিস্টিংগুইশ বিটুইন মাইক্রো ইকোনমিক্স অ্যান্ড ম্যাক্রো ইকোনমিক্স। মাইক্রো ইকোনমিক্স প্রাইমারিলি ডিল উইথ ইন্ডিভিজুয়াল ইনকাম, আউটপুট প্রাইস অফ গুডস। এখানে মাইক্রো ইকোনমিক্স বলতে আমাদের বোঝানো হয় যেখানে ইন্ডিভিজুয়াল ইনকাম মানে প্রত্যেকটা মানুষকে বোঝানো হয়, বা আউটপুট আর প্রাইস অফ গুডস মানে ছোট ছোট এক একটা মার্কেট বা তার ইকোনমিকটাকে বোঝানো হয় বা তার অর্থনীতিটাকে বোঝানো হয়। Then macroeconomics is the study of aggregate such as national output, মানে এখানে মাইক্রো ইকোনমিক্স যেমন ছোট একটা মার্কেটকে বোঝানো হয়, ম্যাক্রো ইকোনমিক্সে একটা পুরো দেশের কতটা পরিমাণ দ্রব্য তৈরি হচ্ছে তার ইনকাম এবং অ্যাজ ওয়েল অ্যাজ জেনারেল প্রাইস লেভেল, বা পুরোটা যেই দেশের কতটা পর্যন্ত দামের কি পরিবর্তন হচ্ছে পুরো সেইগুলো সম্পর্কে আমাদের বোঝানো হয়। Next is the concept of equilibrium. Economic equilibrium refers broadly to any state or in the economics where focus or balance. This can be related to price in market where supply is equal to demand. দেখো ইকুইলিব্রিয়াম বলতে আমরা কি বোঝানো হয়, যেটাকে আমরা বলা হয় স্থিতিস্থাপকতা বা ভারসাম্যপূর্ণ। দেখো আমরা ইকুইলিব্রিয়াম বলতে আমরা কি, কোনো জিনিসের ইকুয়ালিটি। এবার এই ইকোনমিক্সে ইকুইলিব্রিয়াম বলতে বোঝানো হয় ব্যালেন্স, মানে এখানে অর্থনৈতিক ভারসাম্যকে বোঝানো হয়। এটা এমন একটা পরিস্থিতি যেখানে তোমার চাহিদা আর যোগানটা সমান হবে, যে এটা এমনই একটা পরিস্থিতি যেখানে তোমার চাহিদা এবং যোগান দুটোই সমান হবে। যদি আমাদের কোনো জিনিসের ধরো দাম, কোনো জিনিসের যদি চাহিদা আর ডিমান্ড, চাহিদা আর যোগান দুটো যখন তখন সমান হবে, যেই পর্যায়ে সমান হবে সেটাকে আমরা বলবো ইকুইলিব্রিয়াম পয়েন্ট বা স্থিতিস্থাপকতা। নেক্সট হচ্ছে তোমাদের হচ্ছে ডিমান্ড বা চাহিদা। হোয়াট ইজ ডিমান্ড? Demand simply means a consumer's desire to buy goods and services without any hesitation and pay the price for it. ডিমান্ড বলতে আমাদের বোঝানো হয় চাহিদা, যেটা আমরা একটা জিনিসকে, কোনো ক্রেতা একটা জিনিস কেনার প্রতি তার যে ইচ্ছা এবং কোনো বাধা ছাড়াই যখন তারা সেই জিনিসটার জন্য দামটা, নির্দিষ্ট দামটা দিতে ইচ্ছুক থাকবে, সেইটাকে আমরা বলবো চাহিদা। ধরো তোমার কোনো জিনিসের ইচ্ছা আছে কিন্তু তুমি সেই দামটা দিতে পারবে না, তাহলে সেটা তোমার চাহিদা হলো না। যতক্ষণ পর্যন্ত তুমি যেই জিনিসটার দামটা দিতে পারবে এবং সেই জিনিসটা এফোর্ড করতে পারবে, যে জিনিসটা, সেই জিনিসটাই হচ্ছে তোমার ডিমান্ড বা চাহিদা। In simply words, demand is number of goods that the customers are ready to willing to buy the several prices during a given time of frame. তুমি সেই সময় দাঁড়িয়ে যেই জিনিসটা এফোর্ড করতে পারবে সেই জিনিসটাই হচ্ছে তোমার ডিমান্ড বা চাহিদা। নেক্সট হচ্ছে আমাদের ডিমান্ড ল, চাহিদার নিয়ম। The law of demand states that a higher price leads to a lower quantity demanded and that a lower price leads to higher quantity demanded. যে আমাদের চাহিদার নিয়ম হচ্ছে কোনো জিনিসের দাম বাড়লে সেই জিনিসের চাহিদাটা কমে যাবে, আর কোনো জিনিসের দাম কমলে সেই জিনিসের চাহিদাটা বেড়ে যাবে। ডিমান্ড কার্ভস অ্যান্ড ডিমান্ড
The law of demand states that a higher price leads to lower quantity and demanded, and that a lower price leads to a higher quantity demanded. চাহিদার নিয়মটা হচ্ছে যখন কোনো জিনিসের দাম বাড়বে সেই জিনিসের চাহিদাটা কমে যাবে, এবং কোনো জিনিসের দাম কমলে সেই জিনিসের চাহিদাটা বেড়ে যাবে। কারণ কি, আমাদের হাতে যদি কোনো জিনিসের দাম বাড়ে, কারণ আমাদের ইনকাম, এখানে আমরা ধরে নিচ্ছি যে ইনকামটা আমাদের ফিক্সড, মানে আমাদের হাতে টাকার পরিমাণটা ফিক্সড। টাকার পরিমাণটা যদি একই থাকে, তাহলে যদি কোনো জিনিসের দাম বাড়ে, তাহলে সেই জিনিসের চাহিদাটা তো তোমাকে কমাতেই হবে, কারণ তাহলে তো তুমি সেই জিনিসটা কিনতে পারবে না দাম বেড়ে যাওয়ার ফলে। আবার যখন দামটা কমে যাবে, যখন তোমার হাতে টাকার পরিমাণটা বেশি থাকবে, তখন তুমি জিনিসটা বেশি পরিমাণে কিনতে পারবে। Demand curves and demand schedules are tools used to summarize the relationship between quantity, demand and price. পুরো ডিপেন্ড করে তার দামের উপরে। দামটার যদি পরিবর্তন হয়, তাহলেই আমাদের ডিমান্ডের পরিবর্তন হবে। যদি দামের কোনো পরিবর্তন না হয়, তাহলে আমাদের ডিমান্ডের পরিবর্তন হয় না। এটা হচ্ছে ইন জেনারেল। এছাড়াও আরো অনেক উপাদান আছে যেগুলোর পরিবর্তনের ফলে আমাদের ডিমান্ডের পরিবর্তন হয়। ধরো তুমি এখন চা খাচ্ছ, বাট তুমি চায়ের বদলে আমরা কি খেতে পারি, কফি খেতে পারি। তুমি যদি এখন দেখো যে চায়ের দামটা বেড়ে গেছে, কফির দামটা কমে গেছে, তাহলে তুমি কফিতে শিফট করে যেতেই পারো। এটা হচ্ছে তোমার সাবস্টিটিউশন এফেক্ট। মানে ধরো সাবস্টিটিউট প্রোডাক্টটার তোমার দাম কমেছে, তার জন্য তুমি এই প্রোডাক্টের উপর ডিমান্ডের একটা এফেক্ট পড়তেই পারে। নেক্সট ধরো তোমার এখন হয়েছে যে তুমি এখন কোনো জিনিসের যদি দামটা ভবিষ্যতে কোনো জিনিসের দাম বাড়বে, ভবিষ্যতে যদি কোনো জিনিসের দাম বাড়ে, সেটা আমরা ভেবে নিয়ে যখন আমরা কোনো জিনিসটাকে আগে থেকে যখন আমরা পারচেস করে নিই, তাহলে সেই সময়টাতে কি হয়, ডিমান্ডের তখন দাম যে এখন এই জিনিসটা কন্টিনিউয়াসলি দাম বাড়ছে, পরে আরো বাড়বে, এই ভেবে যদি আমরা কোনো জিনিসের ডিমান্ডটাকে বাড়িয়ে দিই, তো তখন আমাদের ডিমান্ডের লটাকে কাজ করবে না। নেক্সট হচ্ছে ডিটারমিনেন্টস অফ ডিমান্ড। ডিমান্ড নির্ভর করে কতগুলো বিষয়ের উপর। একটা হচ্ছে বায়ার্স ইনকাম, যে কনজিউমার বা যে ক্রেতা তার কতটা ইনকাম, তার উপরে ডিপেন্ড করবে সে কোনো জিনিসটার উপর কতটা চাহিদা থাকবে তার। দ্য বাজেট অর ইনকাম অফ কনজিউমার্স ম্যাটার ট্রেমেন্ডাসলি। কনজিউমার বাজেটটা, তুমি ধরো কেউ 10,000 টাকা দিয়ে ইনকাম করে, তার চাহিদাটা যেমন থাকবে আর ডিমান্ডটা যতটা থাকবে, যে 5,000 টাকা ইনকাম করে তার ডিমান্ডটা নিশ্চয়ই তেমন থাকবে না। তাহলে বায়ারের ইনকামের উপরে ডিপেন্ড করবে, বায়ারের ইনকামের উপর ডিপেন্ড করবে বায়ার কতটা পর্যন্ত সেই জিনিসটার প্রতি ডিমান্ড করবে। দ্য প্রাইস অফ রিলেটেড গুডস এন্ড সার্ভিসেস, অন্যান্য জিনিসের দামের উপরেও ডিপেন্ড করে ডিমান্ডটা। তুমি ধরো একটা গাড়ি কিনবে, তোমার কাছে গাড়ি কেনার ক্ষমতা আছে, বাট পেট্রোলের দাম দিন দিন যদি বাড়তে থাকে, তুমি গাড়িটাকে এফোর্ড করতে পারবে না, তা তুমি গাড়িটা কিনবে না। তাহলে তুমি যদি গাড়িটার পেট্রোলের দামের উপর ডিপেন্ড করে তুমি গাড়িটার ডিমান্ড করতে পারবে। টেস্ট অ্যান্ড প্রেফারেন্স অফ কনজিউমার, এক একটা জিনিস এরকম হয় যে তুমি হয়তো গুড ডে বিস্কুট ভালোবাসো, আর একজন ধরো মেরি বিস্কুট ভালোবাসে। ধরো যে গুড ডেটা ভালোবাসে, একজন মেরিটা ভালোবাসে, যদি গুড ডের দাম 5 টাকার জায়গায় 6 টাকাও হয়ে যায়, সে গুড ডেটাতেই স্টিক থাকবে। বাট যে মেরি বিস্কুট পছন্দ করে, সে গুড ডে বিস্কুটের দাম 5 টাকার থেকে 6 টাকা হচ্ছে, তার কোনো এফেক্ট পড়বে না। বা ধরো যদি গুড ডে বিস্কুটের দাম 5 টাকার জায়গায় 4 টাকা হয়, মেরি বিস্কুটটা 5 টাকাতেই রয়েছে, তাহলে কিন্তু সে গুড ডেতে শিফট করবে না। বাট যদি মেরি বিস্কুটের দাম যদি 5 টাকার জায়গায় 4 টাকা হয়, সে গুড ডের লোকটাও কিন্তু সেই মেরিতে গিয়ে শিফট করবে না। কারণ কি, দুজনেই টেস্ট অফ প্রেফারেন্সে রয়েছে, কারণ তার যেটা পছন্দ সে সেটাই খাবে। কনজিউমার এক্সপেকটেশন আর when price will rise or fall, আমি এক্ষুনি একটা এক্সাম্পল দিয়েছিলাম তোমাদের, যে কনজিউমারের এক্সপেকটেশন, আমরা ভাবছি যে এখন জিনিসটার দাম বাড়ছে, এর ফলে জিনিসটার দাম আরো বাড়বে, তখন আমরা বেশি বেশি করে পারচেসও করে রাখতে পারি। বা এমনও হতে পারে যে এখন জিনিসটার দাম বাড়ে আছে, পরে হয়তো জিনিসটার দাম কমবে, এই ভেবেও আমরা জিনিসটা তখন নাও পারচেস করতে পারি। তাহলে পুরোটাই ডিমান্ডটা ডিপেন্ড করবে আমাদের এক্সপেকটেশনের উপরে। ডেমোগ্রাফিক অ্যান্ড মার্কেট সাইজ, দেখো ডেমোগ্রাফিক বলতে কি বোঝানো হয়, এখানে ডিমান্ডের ক্ষেত্রে পুরোটাই তোমাদের মার্কেট সাইজের উপরে ডিপেন্ড করবে। ধরো তুমি একটা ছোট মার্কেটে গেলে, সেখানে যে জিনিসটার দামটা কম হতে পারে, কিন্তু বড় মার্কেটে গেলে আমি প্রথমে একই ড্রেস তুমি একটা ফুটপাতের একটা দোকান থেকে দেবে, সেটার দাম যদি 500 টাকা, সেটাই যখন শপিং মলে চলে যাবে, সেটাকে ওখানে লেখা রয়েছে 699, মানে 700 টাকা। কিন্তু আমরা কি ভাবছি, বাট যদি এটাও যদি হয়, তুমি দেখো তুমি যখন একটা ফুটপাতে একটা দোকান থেকে একটা ড্রেস কিনবে, সেটা যখন 500 টাকা বলবে, সেটাকে তুমি বার্গেনিং করবে।
বাট যখন তুমি ওটাই মলে গিয়ে 499 লেখা থাকবে তখন তুমি ভাববে এই জিনিসটার দামটা কম। পুরোটাই ডিপেন্ড করে তোমার ডেমোগ্রাফির উপরে এবং মার্কেট সাইজের উপরে। নেক্সট, এক্সেপশন ল অফ ডিমান্ড। দেখো আমরা ডিমান্ডের লটা কি পড়েছি, যখন আমাদের কোনো জিনিসের দাম বাড়ে আমাদের সেই জিনিসের চাহিদাটা কমে যায় এবং দাম কমলে সেই জিনিসের চাহিদাটা বেড়ে যায়। বাট এটা উল্টোও হয়। কোন ক্ষেত্রে হয়? গিফেন গুডস এর ক্ষেত্রে। গিফেন গুডস গুলো কি হয়? গিফেন গুডস এর কনসেপ্ট দ্যাট ওয়াজ ইন্ট্রোডিউসড বাই স্যার রবার্ট গিফেন। These goods are goods that are inferior to comparison to luxury goods. Luxury goods কি হয়? Unique characteristics of given goods are its price increases. The demand also increases. কারণ কি তোমরা এটা কি করো, আমাদের গিফেন গুডস এর ক্ষেত্রে কি হয়, কোন জিনিসের রবার্ট গিফেন বলেছিলেন যেটা, এইখানে আমাদের লাক্সারি গুডস যেটা হয়, আমাদের লাক্সারি গুডস বলতে আমরা যেই জিনিসগুলোকে আমরা বেশি মানে কি বলবো, আমরা শো অফের জন্য যে ইউজ করা হয় সেই গুডসগুলো আমাদের দরকার নেই, যেগুলো আমাদের দরকার নেই তাও আমরা সেই জিনিসগুলোকে এই গিফট অ্যান্ড গুডস মানে যদি তোমার স্বল্প আয় থাকলে মানে অবিলাসী পণ্য যার দাম ধরো তোমার বৃদ্ধির সাথে চাহিদাও বৃদ্ধি পায়। কারণ কি হয় এখানে গিফট অ্যান্ড গুডের ক্ষেত্রে ডিমান্ড লটা কাজ করে না। ডিমান্ড লটা কাজ করে না এই কারণে, কারণ এটা চাহিদার নিয়মের ব্যতিক্রম। কোন জিনিসের দাম বাড়লে আমরা কি জানি সেই জিনিসের চাহিদাটা কমে, বাট এখানে কি হয় গিফট অ্যান্ড গুডস এর ক্ষেত্রে দামটা যতই বাড়ছে সেই জিনিসের চাহিদাটাও তার সাথে সাথে ততই বাড়তে থাকে। ধরো যদি তুমি গিফেন দ্রব্য বলো, যেই দ্রব্যগুলো 1840 সালে একবার লক্ষ্য করা গেছিল যখন তোমার নিম্ন শ্রেণীর দ্রব্য মানুষেরা দাম কমে যাচ্ছিল তার ফলেও সেই কিনছিল, সেইটাকে আমরা গিফেন গুড বলি। এবং যে প্রথম হচ্ছে সবার প্রথম হচ্ছে যখন আমরা আলুর দাম আলুর দাম কোনো কারণে একটা রবার্ট গিফেন দেখেছিল যে স্কটল্যান্ডে আলুর দাম কমে যাচ্ছে আর মাংসের দাম, ওরা এখানে মাংস আর আলু দুটো আছে, মাংসের দাম কম আলুর দাম বেশি, তাও কিন্তু আলুর ডিমান্ডটা করছে কারণ আলুটাকে দিয়ে তারা সবকিছুতে ব্যবহার করতে পারবে। তাহলে কি এখানে গিফেন গুডস, কারণ আমরা কি জানি দাম কমলে চাহিদাটা বাড়বে, কিন্তু এখানে কি হচ্ছে আলুর দাম বেড়ে যাচ্ছে, মানুষ তো মাংসেও শিফট করতে পারে কিন্তু না, সেখানে সে আলুর দামটা বেড়ে যাওয়া সত্ত্বেও সে আলুটাই বেশি পরিমাণে কিনছে। তাহলে কি যে কোনো চাহিদার যেহেতু পরিবর্তন হচ্ছে না তাই সেটাকে আমরা এক্সেপশন বলতে পারি বা গিফেন গুড বলা হয়, যেখানে দাম কমলেও দাম বাড়লেও চাহিদা কমে না। তারপরে আছে নেক্সট আছে আমাদের Veblen goods. The second exception of the law of demand is concept of Veblen goods. Veblen goods is a concept that the named after economist Thorstein Veblen, who introduced theory conspicuous consumption. According to Veblen, there are certain goods that become more valuable as their price increases. If a product is expensive, then its value is utilitarian perceived to be more, and hence the demand is that product increases. ধরো তোমার একটা কোনো জিনিসের এখানে ভেবলেন গুডস বলতে হচ্ছে তোমার প্রদর্শন প্রভাব, ভেবলেন গুডস বলতে বোঝানো হয় তোমাকে প্রদর্শন প্রভাব। প্রদর্শন প্রভাব যখন তুমি ধরো কোনো জিনিসটাকে, একটা বিলাসবহুল একটা জিনিস আছে, এই বিলাসবহুল জিনিসটাকে তুমি অনেক দামের জিনিস, সেইটা তুমি কি করবে এই জিনিসটা তোমার স্ট্যাটাস দেখানোর জন্য, এই যে the happens of mostly the precious metal stones such as gold and diamond and luxury cars. দেখো তুমি ধরো তোমার বাড়িতে একটা এমনি স্টিলের বাটিতে তুমি খেয়ে নিতে পারছো, বাট তুমি যখন একটা সোনার বাটিও কিনেছো, একটা রূপোর বাটি কিনেছো, একটা স্টিলের বাটি, তোমার স্টিলের বাটি দিয়ে কাজে তুমি তাহলে শুধু শুধু কেন সোনার বাটিটা কিনবে? ওটা প্রদর্শন প্রভাবের জন্য তুমি কিনবে। দেখো কার সবই সমান, তুমি একটা যে কোনো কুচি কারকে ব্যবহার করতে পারো, বাট তুমি কি একটা রোলস রয়েস কিনলে বা কোনো যাই কিনলে কি তুমি এত দাম নিয়ে না কিনলেও হতো, তুমি ওটাকে তুমি যেটাকে কিনে দেবে সেই জিনিসটা যতই দাম হোক তাও তুমি সেই জিনিসটা কিনবে।
নেক্সট হচ্ছে দ্য এক্সেপশন অফ প্রাইস চেঞ্জেস। In addition, the given or Veblen goods, another exception of law of demand is the exception of price changes. কোনো জিনিসে দেখো when the price of product increases and market conditions such as product may get more expensive, in such case the consumer may buy more. এইটা হচ্ছে আমাদের, এইটা যেমন তোমাদের তখন বোঝানো হয়েছিল, the price of onion had increases quite an extent. The consumer started buying to store more onion fearing the further price rises. যখন আমাদের কোনো জিনিসের দাম বাড়ে না, বাড়তে শুরু করে, তখন আমরা ভাবি কি যে আজকে যখন এটা 2 টাকা বেড়েছে কালকে এটা আরো দাম বাড়বে। কন্টিনিউয়াসলি তোমার দুদিন ধরে যদি 2-3 বার ধরে যদি, এই যে এখন ধরো গোল্ড প্রাইস লাস্ট 3-4 মাসে প্রচুর দাম বেড়েছে, তো তার জন্য আমরা ভাবছি কি ভবিষ্যতে আরো দামটা বাড়বে। এর জন্য আমরা কি যতটা পরিমাণ আগে কেনার সামর্থ্য ছিল তার থেকে আমরা বেশি ইনভেস্ট করছি এখন গোল্ডে, যে ভবিষ্যতে দামটা আরো বাড়বে এই ভেবে নিয়ে আমরা জিনিসটাকে আরো বেশি করে কিনছি। এর ফলে কি জিনিসটা যতই দাম বাড়ছে আমাদের চাহিদাটাও তার সাথে সাথে বাড়ছে। নেক্সট হচ্ছে আমাদের নেসেসারি গুডস বলতে ধরো আমাদের মেডিসিন বা অ্যালকোহল তুমি রোজই খাচ্ছ, তুমি অ্যালকোহল অ্যাডিক্টেড, তাহলে কি হবে, তোমার যদি যতই দাম বাড়ুক তাও তুমি কিনবে। আর নেসেসারি গুডস বলতে তোমার এখানে বোঝানো হয়, ধরো কোনো তোমার মেডিসিনের যদি দাম বাড়ো তাও তুমি মেডিসিনটা কিনবে, কারণ তোমার মেডিসিনটা দরকার, ওটা তোমার মেডিসিন ছাড়া তুমি চলতে পারবে না, তা তোমার মেডিসিনটা কিনতেই হবে। তাহলে সেই নেসেসারি গুডসগুলোর ক্ষেত্রে তোমার এক্সেপশন ল অফ ডিমান্ড কার্যকরী হয় না, কারণ তোমার চাইলেও তোমাকে পাল্টাতে পারবে না, তোমাকে এটা কিনতেই হবে। নেক্সট হচ্ছে চেঞ্জ ইন ইনকাম। Sometimes the demand for a product may change according to the change in income. If a household income increases, they may purchase more products of irrespective of the increase in their prices. Increase the demand of products. দেখো তোমার কাছে যদি এখন তোমার ইনকামটা আগে তোমার 100 টাকা ইনকাম ছিল, তুমি যতটা পর্যন্ত ডিমান্ড ছিল, এখন যদি তোমার দাম বাড়ে তাহলে তোমার কি হবে, ইনকামটাও তার সাথে সাথে বাড়বে, কারণ তো ইনকামটা তোমার সাথে বাড়ার সাথে সাথে তোমার ইনকামটা বেড়েছে দেখে তোমার ডিমান্ডটাও সেই জিনিসটার প্রতি বেড়ে যাবে, তখন সেই জিনিসটার দাম বাড়লো কি কমলো সেটা তোমার উপর এফেক্ট করবে না। এটা হচ্ছে তোমার চেঞ্জ ইন ইনকাম, এবং এর ফলে কি যে ডিমান্ডের লটা কার্যকর হবে না।